আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, গত ৮ মার্চ ভারতে বাংলাদেশে ডিসেম্বরের 12 তারিখে যে ওসমান হাদির উপরে গুলি চালানো হয়েছিল এবং পরবর্তীতে 18 তারিখে ওসমান হাদির মৃত্যু হলো, সেই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন যে গ্রেপ্তার হয়েছিল, সেই গ্রেপ্তারের পরে আমরা জানি তাদেরকে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সেই অনুযায়ী তাদের রিমান্ড এখনও চলছে। রিমান্ড যখন চলছে তখন বাংলাদেশ সেখানে কনসুলার অ্যাক্সেস চেয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের ব্যাপারটা বাংলাদেশ চেয়েছে, বাংলাদেশ তাদের ফেরত চেয়েছে। এই ব্যাপারগুলো চলছে। এরই মাঝে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা এই হত্যাকাণ্ডের আসামি, পরবর্তীতে তাদের শেল্টার দেওয়া আরও একজনকে যে গ্রেপ্তার করা হয়েছে 5-6 দিন পরে, সেই ব্যাপারগুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে সেরকম তথ্য দিচ্ছে। ভারতীয় গণমাধ্যম দাবি করছে যে এই আসামিদের ভারতীয় পুলিশই একসময় গ্রেপ্তার করেনি কিংবা গ্রেপ্তার করতে অনীহা দেখিয়েছে। এরপরে পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে বনগাঁ থেকে গ্রেপ্তার করলো, বনগাঁতে তারা কি করছিল, তাদের শেল্টার দাতারা কে ছিল, শেল্টার দাতাদের কেন কিছু বলা হলো না, ওখানে ভারতে কেন শেল্টার দাতাদের কিছু বলা হলো না, তারা আবার বাংলাদেশে কেন ফেরত আসতে চাইছিল, বাংলাদেশে ফেরত আসলে নিশ্চিত তাদেরকে গ্রেপ্তার হতে হবে এবং মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে, এই তথ্য জানা সত্ত্বেও তারা কেন বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছিল, এরকম ঘোলাটে পরিবেশ নাকি তাদেরকে নিয়ে তৈরি হয়েছে, সেরকম তথ্য জানাচ্ছে নর্থ ইস্ট নিউজ। চলুন একটু জেনে দেখি নর্থ ইস্ট নিউজ হাদি হত্যাকাণ্ডের এই প্রধান দুই আসামিকে নিয়ে কি বলার চেষ্টা করছে, যেখানে ভারতীয় পুলিশের দুর্বলতা যেমন উঠে এসেছে, তেমনি তারা কেন বাংলাদেশে ফেরত আসতে চাইবে, এই যে পশ্চিমবঙ্গ পুলিশের বক্তব্য, সেই বক্তব্য নিয়েও একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে, সেই তথ্যও দিচ্ছে এই গণমাধ্যমটি। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতে গ্রেপ্তারকৃত ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। নর্থ ইস্ট নিউজের এই শিরোনামটা দেখে নিতে পারেন। শিরোনামটা আমরা মানে বাংলাতে কনভার্ট করে তৈরি করেছি। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় হাদির কথিত হত্যাকারীদের গ্রেপ্তার, বনগাঁয়ে তাদের উপস্থিতি নিয়ে রহস্য। তারা বলছে যে 8 মার্চ 24 পরগনার একটি সীমান্ত শহর থেকে ভারত বিরোধী এক বাংলাদেশি কর্মীর দুই অভিযুক্ত হত্যাকারীকে গ্রেপ্তার করার পর পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একটি বিবৃতি জারি করেছে যে সুযোগ পেলেই বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা বনগাঁর সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল। এরপরে 14 মার্চ শান্তিপুর বাইপাস এলাকা থেকে তৃতীয় বাংলাদেশিকে গ্রেপ্তার করে, যারা এই দুজনকে শেল্টার দিয়েছিল। তার নাম ফিলিপ সাংমাং। ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করার পরে ব্যাপারটা আরও বেশি ঘোলাটে হয়েছে এমনটা বলছে। ফিলিপ সাংমাকে গ্রেপ্তারের পর এসটিএফ আরেকটা বিবৃতিতে জানিয়েছে তিনি বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন এবং গ্রেপ্তারের আগে অভিযুক্ত দুজনের সঙ্গে যোগাযোগ ছিল তার। কিন্তু এরা বাংলাদেশে ফিরতে চাইছিল কেন? এরা বাংলাদেশে ফিরলে নিশ্চিত গ্রেপ্তার হবে এবং নিশ্চিত এই বিচারের সম্মুখীন হবে, এটা জানা সত্ত্বেও তারা বাংলাদেশে মানে ফিরতে চাইছিল কেন? বনগাঁ অঞ্চলে কেন মানে অবস্থান করছিল? এই তাদের এই যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে বাংলাদেশের ডিজিএফআই কিভাবে তথ্য পেল? তাদের তথ্যে ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো কেন? এরকম ধোঁয়াশাপূর্ণ ব্যাপার তৈরি হচ্ছে বলে নর্থ ইস্ট নিউজ বলছে। তারা বলছে যে বলা হয়ে থাকে মাসুদ ও হোসেন দেশ জুড়ে ভ্রমণ করে মেঘালয়ের একটি সীমান্ত চৌকি দিয়ে ভারতে প্রবেশ করেছিল। অর্থাৎ বাংলাদেশে ওই 12 ডিসেম্বরের 12 তারিখে ওই ঘটনাটা ঘটানোর পরে সারা দেশ মানে এলোপাথারিভাবে ঘুরে তারপরে তারা মেঘালয়ের একটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তারপর তারা গুয়াহাটিতে যান এবং সেখান থেকে কলকাতায় পৌঁছান, যেখানে জানুয়ারির শুরুতে তারা কয়েকটি রেস্তোরাঁয় প্রায়ই যাতায়াত করতেন।
সে সময় বিএসএফ ও মেঘালয় পুলিশ বাংলাদেশের কর্মকর্তাদের এই দাবি জোরালোভাবে খণ্ডন করেছিল, অর্থাৎ বাংলাদেশি গোয়েন্দারা বলছিল যে এই জায়গায় তারা আছে, কিন্তু মেঘালয় পুলিশ সেই দাবিগুলোকে অস্বীকার করছিল, তাদেরকে গ্রেপ্তার করেনি কিংবা করতে পারেনি। মাসুদ ও হোসেনের গ্রেপ্তার তাদের সুনামের ব্যাপক ক্ষতি করার পাশাপাশি মেঘালয় পুলিশ ও বিএসএফের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছিল। অর্থাৎ তারা সেই সময় গ্রেপ্তার তাদেরকে করতে পারেনি কিংবা করেনি, কোনটা সত্য সেই কনফিউশনের কথা বলছে নর্থ ইস্ট নিউজ। তারা বলছে 29 ডিসেম্বর পশ্চিমবঙ্গ এসটিএফ স্পেশাল মিডিয়ার একটি বার্তা পোস্ট করে জানায় যে সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট লক্ষ্য করেছে যেখানে দাবি করা হয়েছে যে এসটিএফ একটি সীমান্তবর্তী দেশের কিছু নাগরিককে গ্রেপ্তার করেছে। এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, আমরা আপনাদের গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি। 29 ডিসেম্বর রটে যায় ভারতে যে বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু সন্ত্রাসীকে এসটিএফ গ্রেপ্তার করেছে 29 ডিসেম্বর, কিন্তু অর্থাৎ 12 ডিসেম্বর ওই ঘটনা ঘটানোর পরে 29 ডিসেম্বর এরকম সোশ্যাল মিডিয়ায় ভারতের ঘুরতে থাকে যে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সেটা অস্বীকার করেছিল। নর্থ ইস্ট নিউজ যে ইঙ্গিতটা দিতে চাইছে সেটা হচ্ছে যে 29 ডিসেম্বরের ওই সময়ই মূলত এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যে ব্যাপারটা এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে হাদির হত্যাকারীদেরকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল এবং আগেই গ্রেপ্তার করার পরেও বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়নি, কারণ ইউনূস সরকারের কাছে ভারত সরকার এদেরকে হস্তান্তর করতে চায়নি। ইউনূস সরকারের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। নির্বাচিত সরকার যখন এসেছে তখন নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করার কারণে 8 মার্চের যে গ্রেপ্তার অভিযানের নাটক, সেই নাটকটা সাজানো হয়েছে এবং সেই ব্যাপারগুলো প্রকাশ্যে বলা হয়েছে তখন যখন আমরা দেখেছি বাংলাদেশের নতুন ডিজিএফআই প্রধান কায়সার চৌধুরী তিনি ভারত সফর করেছেন। ভারত সফরের মাত্র কয়েকদিনের মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনাটা ঘটছে এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম দাবি করেছিল যে ডিজিএফআইয়ের দেয়া তথ্য অনুযায়ী বনগাঁ এলাকা থেকে এই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সেই সময় মানে যে সময় তাকে নিয়ে কলকাতা এবং ইন্ডিয়াতে কিছু পোস্ট ভাইরাল হয়েছিল সেই সময় মাসুদ একটি ভিডিও বার্তায় বলেছিলেন যে তিনি দুবাইতে আছেন, যদিও ক্লিপটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি তখন বাংলাদেশ কিংবা ভারতের কোথাও থাকতে পারেন। অর্থাৎ ওই যে ভিডিও বার্তা দিয়েছিলেন যে আমি আসলে ভারতে নেই, আমি দুবাইতে আছি, দুবাইতে কিভাবে এলাম, তার পাসপোর্ট ভিসা টিসা এগুলো দেখিয়েছিলেন, সেগুলো পুলিশের চোখে ধুলা দেওয়ার যে একটা চেষ্টা সেই ব্যাপারটা ছিল। আবার ব্যাপারটা কি এরকম যে আমরা সেই সন্দেহের তীরও কি ছুটতে পারি যে ওই ভিডিও বার্তা মূলত ভারতীয় পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পরে সেই ভিডিও বার্তার নাটকটা তৈরি করা হয়েছিল যেন তার অবস্থান নিয়ে একটা কনফিউশন তৈরি হয় এবং ভারত পুলিশ যেন তাকে সুবিধা মতো সময়ে যখন মানে মনে করবে যে এখন পরিবেশ হয়েছে তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তরের, সেই সময়ের জন্য তারা অপেক্ষা করছিল এবং তাকে নিয়ে তিনি ওই আসামিরা ভারতে আছেন এই প্রচারগুলো যেন আর না হয়, সেই ভিডিও বার্তা ওই জন্য দেওয়ানো হয়েছিল। সেই সন্দেহ কি আমরা করতে পারি, সেটাও কি একটা প্রশ্ন। এদিকে 1 মার্চ ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফরের পরে 8 মার্চের এই গ্রেপ্তারের ঘটনা আমরা দেখলাম, কিন্তু বনগাঁয়ে মাসুদ ও হোসেনের গ্রেপ্তার সংক্রান্ত অন্যান্য প্রশ্নগুলো অমীমাংসিত রয়ে গেছে। ফোনে যোগাযোগ করা হলে পুলিশের কর্মকর্তারা কনফিউজিং উত্তর দিয়েছেন কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। নর্থ ইস্ট নিউজ বলছে, লক্ষ্য করুন 8 মার্চ মাসুদ ও হোসেনের গ্রেপ্তারের 6 দিন পর নদিয়ার শান্তিপুর বাইপাস থেকে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সক্রিয় সীমান্ত দালাল সাংমাকে গ্রেপ্তার করা হয়। সেও বাংলাদেশে পাচার হওয়ার অপেক্ষায় সেখানে আত্মগোপনে ছিল, অর্থাৎ সেও বাংলাদেশে ফেরত আসার অপেক্ষায় ছিল। এখন প্রশ্ন হলো, হাদি হত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের দ্বারা অভিযুক্ত দুজন ব্যক্তি কেন নিজ দেশে ফিরতে চাইবে, যেখানে তাদের নিমিষেই খুঁজে বের করে ধরে ফেলা সম্ভব হবে? তারা তো ভারতেই নিরাপদে ছিল, তাহলে তারা বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য বনগাঁতে কেন অবস্থান করবে? এই প্রশ্নটা নর্থ ইস্ট নিউজ তুলছে এবং এই প্রশ্নটা তোলার নেপথ্যের কারণ আমরা বুঝতে পারছি যে তারা সন্দেহ করছে। এ ব্যাপারে আমরা আগের ভিডিওতে এই আলোচনাটা করেছিলাম যে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত এই দুইজন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, তারা
আদতে কবে গ্রেপ্তার হয়েছে, তারা কি আগেই গ্রেপ্তার হয়েছে? যে তথ্যটা নর্থ ইস্ট নিউজের এই রিপোর্টেও দাবি করা হচ্ছে যে 29 ডিসেম্বর এটা নিয়ে তাদের দেশে একটা শোরগোল পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে হইচই শুরু হয়। ধারণা করা যেতে পারে যে সেই সময়ই তারা গ্রেপ্তার হয়েছিল। বনগাঁর যে গ্রেপ্তারের ব্যাপারটা, সেগুলো নিয়ে নর্থ ইস্ট নিউজ এক ধরনের সন্দেহ প্রকাশ করছে, এবং সেই সন্দেহ প্রকাশ করার ব্যাপারে আমরা অনেক আগেই বলেছিলাম যে আদতে গ্রেপ্তারটা আগে হয়েছে। প্রফেসর ইউনূস সরকার বিগত সরকারের কাছে তাদেরকে হস্তান্তর করতে চায়নি, নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে চেয়েছে বলেই এই দেরি করাটা, এবং পরবর্তীতে বনগাঁর যে ব্যাপারটা, এগুলোকে সামনে নিয়ে আসা, এই ব্যাপারগুলো আমরা বলেছিলাম। এদিকে তারা কথাও বলছে যে বাংলাদেশে ফিরে যাওয়ার উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় তারা বনগাঁ কোথায় ছিল, পশ্চিমবঙ্গ এসটিএফ কেন মাসুদ ও হোসেনের আশ্রয়দাতাদের গ্রেপ্তার করেনি, সীমান্তের ভারতীয় অংশে মাসুদ ও হোসেনের প্রবেশের স্থান সম্পর্কে তদন্ত করতে এবং আরও তথ্য জানাতে এসটিএফ এখন পর্যন্ত মেঘালয় বা আসামে যাওয়ার কোনো উদ্যোগ নেয়নি, মেঘালয় ও আসামে মামলাটি তদন্তে এসটিএফের অনাগ্রহ রহস্যজনক। এই ব্যাপারগুলো নর্থ ইস্ট নিউজ বলে ব্যাপারটাকে আমাদের ওই আগে বলা ব্যাপারটাকেই সত্যের দিকে নিয়ে যাচ্ছে কিনা, যে তারা আদতে অনেক আগেই গ্রেপ্তার হয়েছে, ঘোষণা করা হয়েছিল অনেক পরে। দর্শক, আরও কি জলঘোলা হতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে, নাকি খুব সহজেই এই আসামিদের বাংলাদেশ সরকারের কাছে মানে হস্তান্তর করা হবে? তার আগে 14 দিনের রিমান্ড শেষে তাদের থেকে কি তথ্য পাওয়া গেল সেগুলোও বেরিয়ে আসবে, যেগুলো আমরা জানতে পারবো। বেরিয়ে আসার পরে হয়তো নতুন চাঞ্চল্যের সৃষ্টি হবে। আর এই বিষয়ে আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।